হ্যালো ছাত্র বন্ধু, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের মহাকর্ষ চ্যাপ্টারের একটা শর্ট রিভিশন করিয়ে দিচ্ছি, ওয়ান শর্ট রিভিশন। মেইনলি ডিটেলস থিওরিতে যাব না, একটা শর্ট ফর্মে মেইনলি ফর্মুলাগুলো কী কী হয় নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য সেগুলো একটু বলবো। শুরু করতে যাচ্ছি। দেখো, এই চ্যাপ্টারে আমরা মহাকর্ষ চ্যাপ্টারে আমরা যেগুলো পড়ব সেখানে এই বিষয়গুলি বারবার আসবে। পৃথিবীর ভর আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখব, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর দিয়ে লিখব। ক্যাপিটাল আর এর ভ্যালু 6400 কিলোমিটার। এটাকে তুমি লিখতে পারো 6400 ইন্টু 10⁻³ মানে 1000 দিয়ে গুণ করে দিলে এটা মিটার হয়ে যাবে। পৃথিবীর ভর আমরা বার করতে পারি, সেটা হয় 5.96 ইন্টু 10⁻24 কেজি। এটাকে অনেক সময় আমরা 6 ইন্টু 10⁻24 কেজি এটাকে আমরা লিখি অনেক সময়। আমাদের বারবার একটা টার্ম আসবে ক্যাপিটাল জি, এটাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলবো। এরও নির্দিষ্ট একটা মান আছে, আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, মহাকর্ষীয় ধ্রুবকের একক। আরেকটা টার্ম বারবার আসবে, সেটা হচ্ছে স্মল জি। স্মল জিকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি, অভিকর্ষজ ত্বরণ স্মল জিকে। ভূপৃষ্ঠে এর মান 9.8, এটা প্রায় ইকুয়াল টু আমরা অনেক সময় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে অনেক সময় আমরা আমাদের সুবিধার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারি। এই মানটা অবশ্য ভূপৃষ্ঠের মান, এই মানটা ভূপৃষ্ঠে আমরা ধরে নিই, যদিও ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মানের একটু পরিবর্তন হয়। তা এই টার্মগুলো আমরা ইউজ করব বারবার বারবার। ক্যাপিটাল এম লিখবো, সেখানে আমি বলবো না এটা পৃথিবীর ভর। ক্যাপিটাল আর লিখবো, সেখানে বলবো না পৃথিবীর ব্যাসার্ধ। ক্যাপিটাল জি লিখবো, ঠিক একই রকমভাবে স্মল জি লিখবো। শুরু করা যাক। শুরুতেই তোমাদের বলতে হবে মহাকর্ষ মানে তো বস্তুর ভরের জন্য তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে আমরা মহাকর্ষ বলি। আর এই মহাকর্ষ তোমরা জানো একটা সূত্র আছে, অনেক বছর আগে, প্রায় 400 বছর আগে নিউটন বলে গেছেন বস্তুর ভরের জন্য তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তার মান কত হবে, সেটা মোটামুটি একটা আইডিয়া আমাদের দিয়ে গেছেন। সেটাকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র বলি। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কি, M1 আর M2 দুটি বিন্দু ভরের বস্তু, এদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল F = G M1 M2 / r²। এটা হয়, এটা আমরা জানি। এখানে এই যে ক্যাপিটাল জি লেখা হলো, এটাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলছি। এর ভ্যালু 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এবং এটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল মানে হচ্ছে বিশ্বের সর্বত্র এই মহাকর্ষ ধ্রুবক সমান হবে। এই মহাকর্ষ ধ্রুবক কোনো মাধ্যমের উপর নির্ভর করবে না, সব মাধ্যমে সেম হবে। আচ্ছা, এবং শুধু পৃথিবী নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে মহাকর্ষ ধ্রুবকের মান আমরা একই ধরব। নেক্সট আসি আমরা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কী জিনিস তোমরা জানো? পৃথিবীর দিকে একটি বস্তু যে ত্বরণ নিয়ে অগ্রসর হয়, এটা
পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তু যে ত্বরণ নিয়ে অগ্রসর হয় সেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ বলের জন্য অভিকর্ষজ ত্বরণ হয়। আর অভিকর্ষ বল তো মহাকর্ষ বলই। পৃথিবীর কাছাকাছি কোনো ভরের মধ্যে আকর্ষণ বলকে আমরা বলি অভিকর্ষ। যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা যেমন মহাকর্ষ বলি, কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি পৃথিবী আর অন্য কোনো বস্তু বলি সেই ক্ষেত্রে আমরা অভিকর্ষ বলবো। আচ্ছা, এই অভিকর্ষ বলের প্রভাবে বস্তু নিচের দিকে ত্বরণ নিয়ে ধাবিত হয়, সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ স্মল জি। এই স্মল জির ভ্যালু কত হয়? আমরা যদি এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল Gmm/r² ইজ ইকুয়াল টু বস্তুর ওজনের সমান ধরি, তাহলেই অভিকর্ষজ ত্বরণ আমরা পেয়ে যাই Gm/r²। G ক্যাপিটাল M/r²। আর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব, যে বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের কথা বলা হচ্ছে সেই দূরত্ব হচ্ছে স্মল আর। আর এমটা হচ্ছে কি? এমটা হচ্ছে পৃথিবীর ভর। এবার ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর বাইরে কোনো বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ আমরা দেখতে পাচ্ছি, তাহলে G ভ্যারিজ 1/r²। এটা কিন্তু বাইরের কোনো বিন্দুর জন্যই। G ভ্যারিজ 1/r², মানে আর বাড়লে G কমে যাবে, সে ঠিক আছে, কিন্তু কিভাবে কমবে? ইনভার্সলি প্রপোর্শনাল। দূরত্বের সঙ্গে যত দূরত্ব বাড়বে G এর মান তত কমে যাবে। আচ্ছা, কিন্তু সেটা পৃথিবীর বাইরে কিন্তু। আর ভূপৃষ্ঠে G এর মান কত হবে? স্মল জি। যখন এই দূরত্বটা যখন পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে ক্যাপিটাল আর, তখনই ভূপৃষ্ঠে আমরা বলবো তো Gm/r² জায়গায় স্মলারের জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও। ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ আমরা Gm/R² এটা পাই। এটাই আমরা বলে থাকি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার বা 10 মিটার/সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, এটা খুব কাজে লাগে। বিভিন্ন জায়গায় আমরা ক্যাপিটাল M এর ভ্যালু ইউজ করব, সেটা হচ্ছে Gr² এর সমান হবে। ক্যাপিটাল M ইজ ইকুয়াল টু Gr² এর সমান হবে। তাহলে হলো ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ। এবার হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। পৃথিবীর গড় ঘনত্ব আমরা এই যে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ G ইজ ইকুয়াল টু Gm/r², G ইজ ইকুয়াল টু Gm/R², এখান থেকেই আমরা পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয় করি। M মানে হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর মানে পৃথিবীর আয়তন ইন্টু ঘনত্ব করে দাও এই জায়গাটায়। আয়তন মানে একটা গোলক পৃথিবীকে ধরলে, আর ব্যাসার্ধের গোলক, আর ব্যাসার্ধের একটা যদি গোলক ধরে নিই, ওর আয়তন হবে 4/3πr³ ইন্টু রো যদি ঘনত্ব হয়। এম এর জায়গায় তাহলে 4/3πr³ ইন্টু রো বসাও, তারপরে ক্যালকুলেশন করে দেখো, একটা স্টেপ করতে হবে, রো ইজ ইকুয়াল টু 3g/4πgr আসবে। এখানে স্মল জির ভ্যালু 10 বা 9.8, ক্যাপিটাল জির ভ্যালু মহাকর্ষীয় ধ্রুবক জানো কত, ক্যাপিটাল আর এর ভ্যালু প্রথমেই বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ কত, যদি বসাও রো এর একটা মান পাওয়া যায়। রো এর মান হচ্ছে 5500 kg/m³। 1 ঘনমিটার পৃথিবীর যে গড় ঘনত্ব সেটা হচ্ছে প্রতি ঘনমিটারে 5500 কেজি। আচ্ছা, এবার এই স্মল জি অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। 4টা কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে পৃথিবীর আকার। পৃথিবীর আকার মানে পৃথিবীর আকার একদম বৃত্তাকার গোলক আকার নয়, আমরা জানি। উত্তর মেরু আর দক্ষিণ মেরু কিছুটা চাপা হয়, সেই জন্য মেরু ব্যাসার্ধ থেকে নিরক্ষীয় ব্যাসার্ধ কিছুটা বড় হয়। নিরক্ষীয় ব্যাসার্ধ ইকুইটোরিয়াল রেডিয়াস গ্রেটার দেন পোলার রেডিয়াস, মেরু ব্যাসার্ধ চাইতে বড় হয়। যেখানে আর বড় সেখানে জি কম, তাহলে নিশ্চয়ই নিরক্ষীয় অঞ্চলে আর বড়, তো সেখানে তাহলে জি কম হবে, তাহলে জিই অবশ্যই কম হবে জিপি থেকে। আচ্ছা, হলো, দেখো জি ভ্যারিজ r², তাহলে GP/G RE²/RP² লেখা যায়। তাহলে এখানে RE গ্রেটার দেন RP, উপরের RE বড় RP ছোট, সেজন্য জিপিও এখানে বড়, জি ছোট। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট, পৃথিবীর আকৃতি গেল, এবার
উচ্চতা। আমরা যদি উচ্চতায় উঠে যাই, উচ্চতায় উঠলে জি এর ভ্যালু এইচ উচ্চতায় কত হবে, ভূপৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় যাই, সেখানে জি ইজ ইকাল টু ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ স্মল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা কত, এইচ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ এটা আমরা পাই। আচ্ছা, এবার যদি উচ্চতাটা খুব খুব ক্ষুদ্র হয়, উচ্চতা যদি মাছ লেস দেন ক্যাপিটাল আর হয়, সেই ক্ষেত্রে আমি এই সূত্রটাকে একটু অন্য রূপে পরিবর্তিত করতে পারি। দেখো, অন্য রূপে এইচ ক্ষুদ্র হলে এটার থেকে আমি পাই জিএইচ ইজ ইকাল টু জি ইন্টু 1-2h/r। এখানে মনে রেখো, যদি এইচ এর ভ্যালু আর এর 5%-এর কম হয়, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। অর্থাৎ ক্ষুদ্র উচ্চতার ক্ষেত্রেই এই ফর্মুলাটা প্রযোজ্য হবে। অন্য যে কোনো উচ্চতা যদি হয়, অনেক বেশি উচ্চতা হয়, 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার, 5000 কিলোমিটার, এরকম যদি উচ্চতা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্র ব্যবহার করা যাবে না। আমরা শুধুমাত্র ক্ষুদ্র উচ্চতা, কয়েকশো কিলোমিটার পর্যন্ত আমরা এই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে উচ্চতার, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ উচ্চতার উপর কীভাবে নির্ভর করে আমরা দেখলাম। উচ্চতা বৃদ্ধি পেলে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে জি এর মান কমে যায়। এইচ যদি বৃদ্ধি পায়, এখানে মাইনাস আছে, এটা যদি বাড়ে তাহলে জি এর মান হ্রাস পাবে। তাহলে উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পাবে, যত উপরে যাবে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। এবার আমি 3 নম্বর পয়েন্ট বলছি, গভীরতা। আমি ভূপৃষ্ঠের থেকে নিচে যাচ্ছি, এবার ভূপৃষ্ঠের থেকে আমি এক্স গভীরে গেলাম, সেখানে অভিকর্ষজ ত্বরণ কত হবে। এক্স গভীরে অভিকর্ষজ ত্বরণ যখন হবে, এইখানে এই বিন্দুতে যদি অভিকর্ষজ ত্বরণ আমি হিসাব করতে চাই, তাহলে এইখানে কোনো বস্তুকে রাখলে সে কত বল আকর্ষণ করবে সেখান থেকেই আসবে। এইবার নিউটনের শেল থিওরি অনুযায়ী এইখানকার কোনো বস্তু পৃথিবীর এই যে বাইরের অংশের যে খোলক, এই খোলক দ্বারা এই বস্তুটি কোনো বল অনুভব করবে না, শুধু ভেতরে যে গোলক আছে, ভেতরের যে গোলক আছে তার দ্বারা বল অনুভব করবে। তাহলে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে থাকলে যে বল অনুভব করত, এখানে অবশ্যই কম বল অনুভব করবে। সেই জন্য ভূপৃষ্ঠের থেকে জি এর মান এখানে অবশ্যই কমে যাবে। তাহলে গভীরতা বাড়লে জি এর মান কমে যাবে। যত বাড়তে থাকবে এই গোলক ছোট হতে থাকবে, ভেতরের খোলক বড় হতে থাকবে, খোলকের ম্যাটেরিয়ালস, খোলক বেশি ভারী হতে থাকবে, ভর বেশি হতে থাকবে, গোলকের ভর কম হতে থাকবে। যত গভীরে যাবে, সেই ক্ষেত্রে জি এর মান হ্রাস পেতে থাকবে। অর্থাৎ গভীরতা যদি আমি উপর থেকে বৃদ্ধি করি, তাহলে জি এর মান হ্রাস পাবে। এক্স গভীরে অভিকর্ষজ ত্বরণের মান জি এক্স ইজ ইকাল টু জি ইন্টু 1-x/r হলো। এবার এক্স যদি ব্যাসার্ধের সমান হয়ে যায়, আমি ভূপৃষ্ঠ থেকে একদম ব্যাসার্ধের সমান গভীরতা চলে গেলাম, তার মানে কোথায় গেলাম, পৃথিবীর কেন্দ্রে গেলাম। এক্স এর মান যদি আর এর সমান করে দিই, দেখো এই সূত্রের মধ্যেই যদি আমি এক্স এর মান আর এর সমান করে দিই, আর বাই আর আসবে, আর বাই আর মানে 1 আসবে, তাহলে 1-1 0 আসবে। সেই জন্য কেন্দ্রে গেলে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু আর হলে, সেখানে অভিকর্ষজ ত্বরণ 0। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন 0 হয়। তাহলে আমরা একটা বিষয় দেখলাম, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব জি এর মান কমবে, যত গভীরে যাব তত জি এর মান কমবে। তার মানে বেশি কোথায়, সব থেকে ভূপৃষ্ঠেই বেশি। আমরা যদি একটা গ্রাফের সাহায্যে এটাকে বোঝানোর চেষ্টা করি, একটা গ্রাফ এঁকে, যে ভূপৃষ্ঠ থেকে দূরত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ কীভাবে নির্ভর করছে, ভূকেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ কীভাবে নির্ভর করে। দেখো, আমি এই দিকে ধরে নিচ্ছি জি, 1 মিনিট, আর এই দিকে স্মল আর, এদিকে স্মল আর। যখন কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ 0, তাহলে 0,
যত কেন্দ্রের থেকে বাইরের দিকে যাব অভিকর্ষ ত্বরণ বাড়তে থাকবে এবং সরলরৈখিকভাবে বাড়বে, অর্থাৎ প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। কত পর্যন্ত? আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, অর্থাৎ ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ পর্যন্ত, অর্থাৎ সারফেস পর্যন্ত জি প্রপোর্শনালি বাড়বে। সেই ভ্যালুটাই হচ্ছে, আমরা এই ভ্যালুটাকে বলি জিএম বাই আর স্কোয়ার, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। তারপরে অভিকর্ষ ত্বরণ আর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কমে যাবে। তারপরে কমবে কিভাবে? জি ভ্যারিস 1/r স্কোয়ার অনুযায়ী কমবে। আর কেন্দ্রের থেকে যখন যখন দূরত্ব ব্যাসার্ধ পর্যন্ত আসবে, মানে সারফেস পর্যন্ত আসবে, তখন জি ভ্যারিস আর হয়। এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল সারফেস পর্যন্ত, তারপরে জি এর মান ইনভার্সলি প্রপোর্শনাল, কমে যায়। হলো। নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আরেকটা কারণে হতে পারে, সেটা হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘূর্ণন। পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘূর্ণন, অর্থাৎ আহ্নিক গতি। আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। পৃথিবী আহ্নিক গতির দরুন, পৃথিবীর উপর যে কোনো একটা বস্তু, কণা যদি আমি ধরে নিই, সে পৃথিবীর কৌণিক বেগের সমানই কৌণিক বেগ নিয়ে কিন্তু ঘুরতে থাকবে। অর্থাৎ এইখানকার কোনো বস্তু এরকম একটা ব্যাসার্ধ বরাবর এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তার ফলে বাইরের দিকে অপকেন্দ্র বল অনুভব করবে, অপকেন্দ্রিক বল এম ওমেগা স্কোয়ার আর। তার একটা উপাংশ এদিকে থাকবে। এই কোণটা ল্যামডা ধরা হলো, এই কোণটাকে আমরা অক্ষাংশ বলি। ল্যামডা অক্ষাংশে এখানে একটা বস্তুকে ধরা হলো। তাহলে বাইরের দিকে অপকেন্দ্র বলের একটা উপাংশ দেখো এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা হয়, কারণ এই কোণটা ল্যামডা। তাহলে এই উপাংশটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার, এর কস কম্পোনেন্টটা হবে। তাহলে বস্তুর ওজনকে কিছুটা হ্রাস করে, খানিকটা কমিয়ে দেয় বাইরের দিকে অপকেন্দ্র বলের একটি উপাংশ। সেই জন্য বস্তুটির লব্ধ ওজন কমে যায়, অর্থাৎ এফেক্টিভ জি যেটা, সেটাও কমে যায়। সেই এফেক্টিভ জি এর ভ্যালুটা হচ্ছে জি ল্যামডা, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ। জি মানে পৃথিবী না ঘুরলে যেটা হতো সেটা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, যেটা নাকি 24 ঘন্টায় একবার ঘুরছে, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ল্যামডা হচ্ছে কোনো স্থানের অক্ষাংশ। তাহলে অক্ষাংশের উপরে অভিকর্ষজ ত্বরণ নির্ভর করে। হিসেব করে দেখো, ল্যামডা যত বৃদ্ধি পাবে, অর্থাৎ 0 থেকে যদি 90 ডিগ্রির দিকে যাই, ল্যামডা বৃদ্ধি পেলে কস ল্যামডা কমে যাবে। কমে যাওয়া মানে হচ্ছে জি, আবার জি ল্যামডা বৃদ্ধি পাবে। ল্যামডা যদি বৃদ্ধি পায়, কস ল্যামডা হ্রাস পাবে। হ্রাস পেলে জি ল্যামডা বৃদ্ধি পাবে। তার মানে আমরা যদি নিরক্ষীয় অঞ্চল থেকে আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে যেতে থাকি, জি এর ভ্যালু কিন্তু বাড়তে থাকলো। ল্যামডা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে নিরক্ষরেখার থেকে আমি মেরুর দিকে যাচ্ছি, তাহলে ল্যামডা বৃদ্ধি পেল, তার মানে কস ল্যামডা কমে গেল। কস ল্যামডা কমলে এই ফর্মুলা দেখা যাচ্ছে, এখানে মাইনাস আছে, এটা যদি কমে যায় তাহলে জি ল্যামডা বৃদ্ধি পাবে, এটা কমে গেলে জি ল্যামডা বৃদ্ধি পাবে, তাহলে জি ল্যামডা বৃদ্ধি পেল। তাহলে মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান সব থেকে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সব থেকে কম হবে পৃথিবীর ঘূর্ণনের দরুন। আচ্ছা, নেক্সট, তাহলে এই 4টা কারণে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর সম্পর্কিত 4টা কারণ অভিকর্ষ ত্বরণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে, 4টি বিষয়ের উপর নির্ভর করছে। নেক্সট আমরা আসবো উপগ্রহের প্রদক্ষিণ বেগ। এটা পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। আমি ধরে নিচ্ছি একটি উপগ্রহ স্মল আর ব্যাসার্ধের কক্ষপথে ভি নট গতিবেগে প্রদক্ষিণ করছে। এই ভি নট গতিবেগকে আমরা বলি প্রদক্ষিণ বেগ। আচ্ছা, এটা পৃথিবী, ভূপৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা এইচ। তার মানে দেখো স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ আমি লিখতে পারি। আচ্ছা, এই প্রদক্ষিণ বেগ কী করে হয়? তুমি বাইরের দিকের অপকেন্দ্রিক বল আর ভেতরের দিকের মহাকর্ষ বল সমান করে দাও। অর্থাৎ এখানে
অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে মহাকর্ষ বল। তুমি মহাকর্ষ বল অর্থাৎ এখানে উপগ্রহের ভর ক্যাপিটাল স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম ধরে মহাকর্ষ বল লেখো আগে জি এম এম বাই আর স্কোয়ার। আবার অভিকেন্দ্র বলের ফর্মুলা এম ভি স্কোয়ার বাই আর। দুটো ইকুয়াল হবে, এই দুই বল দুটো ইকুয়াল করো, ভি এর মান পেয়ে যাবে। এটাকেই আমরা বলি উপগ্রহের প্রদক্ষিণ বেগ বা অরবিটাল ভ্যালোসিটি। সেই জন্য ভি ও দিয়ে লিখলাম, সেটা আসবে জি এম বাই আর। এম হচ্ছে ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর, এখানে উপগ্রহের ভর কেটে যায়, এই দুটো যখন আমরা ইকুয়াল করব তখন উপগ্রহের ভর স্মল এমটা থাকবে না। স্মল এমটা না থাকা মানে হচ্ছে উপগ্রহের প্রদক্ষিণ বেগ কখনো উপগ্রহের ভরের উপর নির্ভর করবে না। তার মানে উপগ্রহ যদি ভারীও হয়, উপগ্রহ যদি হালকাও হয়, একই কক্ষপথে যদি আবর্তন করে, তাহলে তাদের প্রদক্ষিণ বেগ কিন্তু সমানই হবে। আচ্ছা, এবার আমি এই স্মল আরকে আমি কনভার্ট করে দিচ্ছি ক্যাপিটাল আর প্লাস এইচ দিয়ে। স্মল আরকে আমি স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর প্লাস এইচ আমি লিখতে পারি, লিখলাম। আর ক্যাপিটাল জিএম ইজ ইকাল টু জি আর স্কোয়ার লিখতে পারি। এই যে ভি এর ফর্মুলাতে ক্যাপিটাল জিএম এর জায়গায় তুমি জি আর স্কোয়ার লেখো, আর স্মল আর এর জায়গায় আর প্লাস এইচ লেখো। লিখলে একটা স্টেপ করলে অরবিটাল ভ্যালোসিটির উপগ্রহের ক্ষেত্রে এইচ উচ্চতায় থাকা কোনো অরবিটাল ভ্যালোসিটি, উপগ্রহের অরবিটাল ভ্যালোসিটি কত হবে সেটা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে রুট ওভার জি আর বাই ওয়ান প্লাস এইচ বাই আর। রুট ওভার জি আর বাই ওয়ান প্লাস এইচ বাই আর। এখানে শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ আর পৃথিবীর ব্যাসার্ধ আর উচ্চতা আছে। উচ্চতার সাপেক্ষে দেখা যাচ্ছে উচ্চতা যত বৃদ্ধি পাবে, যত উচ্চতা মানে দূরে যাবে, উপগ্রহের গতিবেগ কিন্তু কমে যাবে। এইচ নিচে আছে, এইচ বাড়লে ভিও কমবে। তাহলে কাছের উপগ্রহগুলি বেশি গতিবেগ নিয়ে ঘুরবে, দূরের উপগ্রহগুলি কম গতিবেগ নিয়ে ঘুরবে। আচ্ছা, নেক্সট হচ্ছে উপগ্রহের প্রদক্ষিণকাল। আমরা উপগ্রহের প্রদক্ষিণকাল বার করতে পারি কোথার থেকে? উপগ্রহের প্রদক্ষিণকাল আমরা বার করব, প্রদক্ষিণকাল মানে টি মানে 2 পাই বাই ওমেগা। 2 পাই বাই ওমেগা মানে কি? 2 পাই ওমেগা মানে ভি বাই আর, ভি মানে ভিও। এবার ভিওর ভ্যালু তুমি যদি বসাও 2 পাই আর উপরে, নিচে ভিও হচ্ছে রুট ওভার জিএম বাই আর। তাহলে 2 পাই নিচে রুট জিএম, রুটের ভেতর আর কিউব, এটা লেখা যায় প্রদক্ষিণকাল। এবার আবার সেই জিএম এর জায়গায় তুমি যদি জি আর স্কোয়ার লেখো, আর স্মল আর এর জায়গায় যদি আর প্লাস এইচ লেখো উচ্চতা দিয়ে, তাহলে প্রদক্ষিণকালের ফর্মুলা পাবে এটা 2 পাই রুট ওভার আর বাই জি ওয়ান প্লাস এইচ বাই আর হোল কিউব। এটা উচ্চতা দিয়ে প্রদক্ষিণকাল। দেখো উচ্চতা যত বাড়বে প্রদক্ষিণকাল তত বাড়বে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়ছে প্রদক্ষিণকাল তত বাড়ছে, কিন্তু উচ্চতা বাড়লে প্রদক্ষিণ বেগ যেটা সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে যত দূরে উপগ্রহ থাকবে তার বেগ তত কমতে থাকবে, কিন্তু প্রদক্ষিণকাল আবার বাড়তে থাকবে। হলো, নেক্সট আসো। এখন আমরা ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী কোনো যদি উপগ্রহ হয় তার অরবিটাল ভ্যালোসিটি কত হবে। নিকটবর্তী যদি হয়, তোমরা দেখো একটু আগেই করলাম, উপগ্রহের প্রদক্ষিণ বেগ রুট ওভার জি আর বাই ওয়ান প্লাস এইচ বাই আর। এই যে রুট ওভার জি আর বাই ওয়ান প্লাস এইচ বাই আর উপগ্রহের প্রদক্ষিণ বেগ, কি করলাম? ভি ইজ ইকুয়াল টু, লেখাটা ডিস্টার্ব করছে, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর বাই ওয়ান প্লাস এইচ বাই আর। এখানে কি বার করছি আমরা? ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী উপগ্রহের গতিবেগ। খুব নিকটবর্তী মানে এইচ এর মান খুব ক্ষুদ্র আর এর তুলনায়। এইচ যদি আর এর তুলনায় খুব ক্ষুদ্র হয় তাহলে এই রাশিটি আরও ক্ষুদ্র হবে, ক্ষুদ্র হয়ে প্রায় শূন্যের কাছাকাছি আমি ধরতে পারি যদি খুব কম উচ্চতা থাকে।
এইচ যদি খুব কম হয়, আর যদি খুব বেশি হয়, আর তো বড় 6400 কিলোমিটার, আর এইচের ভ্যালু যদি কয়েকশো মিটার থাকবে মাত্র, তাহলে এই পার্টটা প্রায় শূন্যের কাছাকাছি। তো এই শূন্যের কাছাকাছি যদি হয় তাহলে ভিও রুট ওভার জিআর থাকবে, নিচে 1, সেই জন্য ভিও রুট ওভার জিআর। তাহলে এইচ খুব বেশি ক্ষুদ্র হলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিআর। এবার জি এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, আমি যদি বসাই তাহলে 7.9 কিলোমিটার পার সেকেন্ড আসবে, প্রায় 8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে ভূপৃষ্ঠের কাছাকাছি ঘুরছে এমন কোনো উপগ্রহের গতিবেগ কিন্তু প্রায় 8 কিলোমিটার প্রতি সেকেন্ড। ভূপৃষ্ঠের নিকটবর্তী উপগ্রহের প্রদক্ষিণ বেগ। এবার প্রদক্ষিণকাল। প্রদক্ষিণকালের ফর্মুলাটা কি ছিল? প্রদক্ষিণকালের ফর্মুলাটা এরকম ছিল, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি 1 প্লাস এইচ বাই আর হোল কিউব, এটা ছিল। এখানে ভূপৃষ্ঠের নিকটবর্তী কোনো উপগ্রহ যদি হয় তার প্রদক্ষিণকাল আমরা চাচ্ছি, তাহলে এইটা আবার জিরোর কাছাকাছি এইচ বাই আরটা ক্ষুদ্র, তাহলে এই পার্টটা থাকলো না, তাহলে শুধুমাত্র আর বাই জি থাকলো। এ তো 1-এর হোল কিউব, তো 1ই, তাহলে 2 পাই রুট ওভার আর বাই জি অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী উপগ্রহের গতিবেগ প্রদক্ষিণকাল 2 পাই রুট ওভার আর বাই জি। এবার আর এর ভ্যালু বসাও, জি এর ভ্যালু বসাও, তুমি পাবে 84 মিনিট 40 সেকেন্ড, তার মানে 1.4 আওয়ারের কাছাকাছি। তাহলে দেখো 1.5 ঘন্টারও কম সময়ে পৃথিবীর চারপাশে যদি একটা উপগ্রহ ঘুরে আসে, কোন উপগ্রহ ঘুরে আসবে? ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী কোনো উপগ্রহ, তার একবার ঘুরে আসতে মাত্র সময় লাগবে 1.5 ঘন্টারও কম। আচ্ছা, এবার আমরা আসি ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহ কি? ভূসমলয় উপগ্রহ হচ্ছে পৃথিবীর কোনো স্থান থেকে কোনো উপগ্রহকে যদি স্থির বলে মনে হয়, তার মানে কি পৃথিবী ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যাচ্ছে। একটা উপগ্রহ যদি পশ্চিম থেকে পূর্ব দিকে একই কৌণিক গতিবেগ নিয়ে ঘুরতে থাকে, তাহলে কিন্তু পৃথিবীর কোনো জায়গা থেকে ওই উপগ্রহটাকে একই জায়গায় মনে হবে। এদের মধ্যে আপেক্ষিক গতিবেগ থাকবে না, আপেক্ষিক কৌণিক গতিবেগ থাকবে না, সমান কৌণিক বেগ নিয়ে ঘুরতে হবে একটা উপগ্রহকে। পৃথিবীর যে আহ্নিক গতির কৌণিক বেগ 24 ঘন্টায় একবার যেটা ঘুরছে, আর উপগ্রহ 24 ঘন্টায় একবার ঘুরে আসতে হবে, তাহলে আমাদের ভারতবর্ষের উপরে যে উপগ্রহটা আছে সেটা সর্বদাই ভারতবর্ষের উপরেই থাকবে, অন্য জায়গায় চলে যাবে না। তখন আমরা ওই উপগ্রহটাকে বলবো ভূসমলয় উপগ্রহ, জিওস্টেশনারি স্যাটেলাইট। এবার জিওস্টেশনারি কখন হবে? সেটা একটা নির্দিষ্ট উচ্চতায় পাঠালেই সেটা নির্দিষ্ট উচ্চতায় যদি সেটা ঘোরে তবে সেটা জিওস্টেশনারি হবে। তার থেকে বেশি উচ্চতায় পাঠালে উপগ্রহ আস্তে ঘুরবে, পৃথিবীর পৃষ্ঠটাই তাড়াতাড়ি ঘুরে যাবে, উপগ্রহ পেছনে পড়ে যাবে। আবার আমি যদি তার থেকে কম উচ্চতায় পাঠাই তখন উপগ্রহই তাড়াতাড়ি ঘুরে যাবে, পৃথিবী পিছিয়ে থাকবে, পৃথিবী পৃষ্ঠ। সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো ক্ষেত্রেই, অর্থাৎ এইচ যদি একটা নির্দিষ্ট ভ্যালু থেকে বেশি হয় অথবা কম হয়, দুই ক্ষেত্রেই উপগ্রহ আর ভূ সমলয় থাকবে না, পৃথিবীর সঙ্গে সমান লয়ে আর চলবে না, নির্দিষ্ট উচ্চতা লাগবে। সেই নির্দিষ্ট উচ্চতার মানটা কত ভূসমলয় উপগ্রহ হতে গেলে? আমরা টি এর মান জানি, উপগ্রহের প্রদক্ষিণকাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি 1 প্লাস এইচ বাই আর হোল কিউব। এখানে দেখো সব ভ্যালুগুলো আমাদের জানা, আর জি, শুধুমাত্র এইচটা বার করতে হবে। হ্যাঁ, টি প্রদক্ষিণকাল ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণকাল 24 ঘন্টা হয়, 24 ঘন্টা মানে 86400 সেকেন্ড। তুমি সব বসাও, এটা সেকেন্ডে বসাও, আর 6400 কিলোমিটারকে মিটার করে বসাও, জিকে 9.8 বসাও, তাহলে এইচটা অজানা থাকবে, এইচটা বেরিয়ে যাবে 36,000 কিলোমিটার। তাহলে যে উপগ্রহের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার হবে এবং নিরক্ষীয় তলে আবর্তন করবে, এবং পৃথিবী যেই দিকে আহ্নিক গতির জন্য আবর্তন করছে সেই দিকেই যদি আবর্তন করে, তবে সেটা ভূসমলয় উপগ্রহ হবে। নিরক্ষীয় তলে থাকতে হবে।
আবার পৃথিবী যেই দিকে আবর্তন করছে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, উপগ্রহটাও পশ্চিম থেকে পূর্ব দিকেই আসতে হবে এবং সেটাও 24 ঘন্টা একবারই হতে হবে। আরেক ধরনের উপগ্রহ আছে মেরু উপগ্রহ। মেরু উপগ্রহ এদের এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই দুই মেরুকে কেন্দ্র করে এটা ঘুরবে। অর্থাৎ এখানে উপগ্রহের তল থাকবে এই দুই মেরু যুক্তকারী যে তল, সেই তলের উপরে। অর্থাৎ এখানে এটাকে আমরা নিরক্ষীয় তল বলবো। নিরক্ষীয় তলের সঙ্গে থাকবে ভূসমল উপগ্রহ, এটা থাকবে ভূসমল উপগ্রহ। আর দুই মেরু সংযোগকারী সঙ্গে যে কোনো উলম্ব তল আমি যদি আঁকি, দুই মেরু সংযোগকারী রেখা, তার সঙ্গে যদি যে কোনো একটা উলম্ব তল আঁকি, সেখানে থাকবে পোলার উপগ্রহ বা মেরু উপগ্রহ। মেরু উপগ্রহগুলো সাধারণত কম উচ্চতায় পাঠানো হয়, এদের উচ্চতা কয়েকশো কিলোমিটার হয়। এরা তাড়াতাড়ি পৃথিবীর চারপাশে ঘোরে। পৃথিবীর চারপাশে তাড়াতাড়ি ঘোরার জন্য পৃথিবী আবার আহ্নিক গতির জন্য ঘুরে যায়। এই আহ্নিক গতির জন্য পৃথিবী ঘোরে, আর মেরু উপগ্রহগুলো তার চারপাশে ঘুরতে থাকে। তার ফলে এই মেরু উপগ্রহগুলো পৃথিবীর বিভিন্ন স্থান পরিদর্শন করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে। মেরু উপগ্রহ দিয়ে আমরা এটাকে আমরা স্পাই স্যাটেলাইট বলি। স্পাইয়ের কাজ করবে আমাদের। তারপরে আবহাওয়া কোথায় কোথায় সমুদ্রের কোথায় কি হলো, কোথায় আয়লা হলো, কোথায় ঝড় হলো, সমস্ত কিন্তু আমরা এই যে মেরু উপগ্রহ সেগুলো দিয়ে বুঝতে পারি। কারণ ধরো একটা মেরু উপগ্রহ 2 ঘন্টায় একটা পাক ঘোরে। খুব কম উচ্চতায় পাঠানো হয়, আমি ধরে নিচ্ছি 2 আওয়ার্স। আর 24 ঘন্টায় পৃথিবী এক পাক ঘুরবে। তার মানে 24 ঘন্টায় মেরু উপগ্রহগুলি 12 বার ঘুরবে। ওর যদি 2 ঘন্টা হয়, 12 বার, একদিনে 12 বার পৃথিবীর চারপাশে মেরু উপগ্রহগুলো ঘুরবে। তার ফলে পৃথিবীর বিভিন্ন স্থানের উপর দিয়ে সে যাবে। এবার উপগ্রহের সঙ্গে ক্যামেরা লাগানো থাকবে, পৃথিবীকে একদম পর্যবেক্ষণ করতে পারবে সে। আবহাওয়া, জলবায়ু থেকে শুরু করে সমস্ত দিক সে দেখতে পারে। যাই হোক, আর ভূসমল উপগ্রহগুলো সাধারণত একই জায়গায় স্থির থাকে। সেগুলো যোগাযোগের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা আমাদের দেয়কে, সেটা হচ্ছে ভূসমল উপগ্রহ। কোন যোগাযোগ ব্যবস্থা? রেডিও, টেলিযোগাযোগ, সেগুলো মোবাইল, সেটা ভূসমল উপগ্রহ থেকে আসে, সাহায্যে আমরা পাই। আচ্ছা, যাই হোক, নেক্সট হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য কি? প্রাবল্য হচ্ছে একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে থাকলে সেটা যত বল অনুভব করবে, কোনো বিন্দুতে থাকলে যত বল অনুভব করবে একক ভরের বস্তু, সেই বলকে বলা হয় মহাকর্ষীয় প্রাবল্য। আমি যদি বলি m0 ভরের বস্তু এখানে রাখা হলো, সেটা আমরা দেখতে পাচ্ছি F বল অনুভব করছে। তাহলে একক ভরের বস্তু নিশ্চয়ই F/m0 বল অনুভব করবে। m ভরের বস্তু F, তাহলে একক ভরের বস্তু m/m0। এই F/m0 এটাকেই আমরা বলবো প্রাবল্য। তাহলে I দিয়ে লেখা হয়, কোনো কোনো বইতে I দিয়ে লেখে, কোনো কোনো বইতে ক্যাপিটাল E দিয়ে লেখে, কোনো কোনো বইতে G দিয়েও লেখে, স্মল g দিয়ে লেখে। মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে F/m0। প্রাবল্য একটা ভেক্টর রাশি, এর একক হচ্ছে বল বাই ভর, মানে নিউটন পার কেজি। আর মাত্রা হচ্ছে বলের মাত্রা বাই ভরের মাত্রা। যদি করো দেখবে mLT⁻², মানে ত্বরণের মাত্রার সমান আসছে। কার সমান আসছে? ত্বরণের মাত্রা। এবার m বিন্দু ভরের জন্য প্রাবল্য, m বিন্দু ভর থেকে r দূরে প্রাবল্যের মান I = gm/r², এটা হয়। এবার প্রাবল্যের ভেক্টর রূপ হচ্ছে, প্রাবল্য একটি ভেক্টর রাশি, কারণ এটা বলকেই নির্দেশ করে। ধরো এখানে m ভরের একটা বস্তু আছে, ক্যাপিটাল M ভরের। এইখানে প্রাবল্য আমরা বলতে চাচ্ছি কত।
তাহলে এখানে একক ভরের বস্তু কত বল অনুভব করবে? m ইন্টু 1/r²। এত বল অনুভব করে, এটা তো প্রাবল্যের মান, কিন্তু প্রাবল্যের অভিমুখ। এখানে r এর অভিমুখ ধরা হয়, r এর অভিমুখ ধরা হবে যে বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র, সেই বস্তুর থেকে r এর অভিমুখ বাইরের দিকে, আউটওয়ার্ড। r এর অভিমুখ তাহলে বাইরের দিকে। এই দূরত্বটা r, এটুকু r দূরত্বটা, কিন্তু r এর অভিমুখ তাহলে এই দিক। তাহলে r এর অভিমুখ এই দিক, আর মহাকর্ষীয় বল এই বস্তুটার উপর, একক ভরের যে বস্তুটা রাখা হলো তার উপর এই দিক বল। তার মানে প্রাবল্যের অভিমুখ এই দিক, তাহলে প্রাবল্যের অভিমুখ আর r ভেক্টরের অভিমুখ, অর্থাৎ এখানে যে বিন্দুটা ধরা হলো সেই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এখানে r, অবস্থান ভেক্টর r, তার অভিমুখ এই দিক। এটা মূল বিন্দু আমরা যদি ধরি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এটা মূল বিন্দু থেকে অবস্থান ভেক্টর, এই বিন্দুর যদি অবস্থান ভেক্টর r দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি r এর অভিমুখ আর প্রাবল্যের অভিমুখ পরস্পর বিপরীতমুখী। সেই জন্য i = -gm/r²। r² হচ্ছে ওই r এর অভিমুখের একক ভেক্টর, এখানে একক ভেক্টর। এটা হলো প্রাবল্য। এবার মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব হচ্ছে অসীম দূর থেকে একক ভরের একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে কত কার্য করতে হবে। ধরো এখানে একটি বস্তু, তার চারপাশে মহাকর্ষ ক্ষেত্র বিস্তৃত। অসীম দূর থেকে আমি ঠিক এর পাশে একটা বস্তুকে নিয়ে এলাম। একক ভরের বস্তু যদি অসীম দূর থেকে এনে এখানে বসাই, তাহলে যে কার্য করতে হবে বহিস্থ বল দ্বারা, সেই কার্যটাই হচ্ছে এই বিন্দুর বিভব। তাহলে আমি যদি m0 ভরকে অসীম দূর থেকে এনে বহিস্থ বল দ্বারা কার্য w আমরা যদি করি, তাহলে এই বিন্দুর অবশ্যই বিভব হচ্ছে একক ভরের জন্য কার্য কত হবে w/m0। তাহলে এই বিন্দুর বিভব আমরা বলবো v = w/m0, মানে কার্য বাই ভর। কার্য বাই ভরকে আমরা বলছি বিভব। তারপরে বিভব স্কেলার রাশি, দেখতেই পাচ্ছ, কার্য বাই ভর, কার্য স্কেলার রাশি, তাহলে বিভব একটি স্কেলার রাশি। তাহলে বিভবের একক কি হবে? এটা স্কেলার, একক কি হবে? জুল/কেজি এসআই পদ্ধতিতে। মাত্রা কি হবে? mL²T⁻², কার্যের মাত্রা বাই ভরের মাত্রা। তার মানে দাঁড়াচ্ছে m⁻0 L²T⁻²। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের মাত্রা, এটা ভি এর মাত্রা, মহাকর্ষীয় বিভবের মাত্রা। আচ্ছা, এখন আমরা বলি এই মহাকর্ষীয় বিভব আমরা যেমন দেখলাম, বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্য gm/r²। বিন্দু ভর ক্যাপিটাল M, তার জন্য প্রাবল্য r দূরে প্রাবল্য gm/r²। ঠিক বিন্দু ভরের জন্য বিভব, এখানে যদি একটা m ভরের একটা বস্তু বিন্দু হয়, এখান থেকে r দূরে এই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মানের কোনো দিক নেই, -gm/r। আর যদি আমি এখানে প্রাবল্য বলি, প্রাবল্যের দিক আছে, এই দিকে প্রাবল্যের দিক, সেটা কত? gm/r²। তাহলে এটা i প্রাবল্য, আর এটা হচ্ছে বিভব v, m ভর থেকে r দূরে। আচ্ছা, এবার যদি বলা হয়, তাহলে আমরা দেখলাম বিভবের ফর্মুলা -gm/r। আমি যদি বলি এবার ভূপৃষ্ঠে কোনো বিন্দুতে বিভব, এইখানে বিভব, তাহলে কেন্দ্রের থেকে দূরত্ব কত? r। তাহলে এখানকার ভূপৃষ্ঠের বিভব হবে -gm/r এর জায়গায় শুধু ক্যাপিটাল R। এটা ভূপৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব। তো ভূপৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব হচ্ছে -gm/r। এখানে বিভব কিন্তু ঋণাত্মক। আকর্ষক বলের ক্ষেত্রে বিভব ঋণাত্মক হয়, বিকর্ষক বলের ক্ষেত্রে বিভব ধনাত্মক হয়। বিভব পৃথিবীর মনে করো এটা, বা যে কোনো একটি বস্তু, একটা গোলক যে কোনো, এর জন্য বিভব এখানে মাইনাস। যত দূরত্ব বাড়বে বিভব বৃদ্ধি পেতে থাকবে। মাইনাস তো আর, তো আর এর সঙ্গে ইনভার্সলি আর বাড়লে gm/r এর ভ্যালুটা কমবে, কিন্তু মাইনাস জন্য ভি এর ভ্যালু বাড়বে। তো যত দূরত্ব বাড়তে থাকবে বিভব বাড়তে থাকবে, বাড়তে বাড়তে অসীম দূরে বিভব, আর যখন অসীম তখন ভি এর মান 0 হবে।
অসীম দূরে বিভব শূন্য। দূরত্ব যখন অসীম সেখানে বিভব শূন্য। আর যত দূরে, অসীম দূরের থেকে যত কাছে আসবে তত বিভব মাইনাসের দিকে বাড়তে থাকবে। অসীম দূরে যদি আমি বলি 0, তার আগে -1, তার আগে -2, তার আগে -3, ভূপৃষ্ঠে একটা কিছু হবে, ধরো -5। তার মানে বিভব বেশি কোথায়? অসীম দূরে বিভব বেশি। কত সেটা? 0। আর কাছে বিভব কম। তাহলে বিভব পৃথিবীর বা মহাকর্ষীয় বিভব ঋণাত্মক হয় এবং অসীম দূরেই সব থেকে বেশি হয় এবং সেটা 0 হয়। কাছে মাইনাস হয়। কাছে মাইনাস জন্যই তো সব থেকে কম। যত দূরে যাবে শূন্যের দিকে বাড়তে থাকবে, মাইনাসটা বাড়তে বাড়তে 0 হবে। তাহলে মহাকর্ষীয় বিভব হলো। এবার মহাকর্ষীয় স্থিতিশক্তি। কোনো বিন্দুর বিভব যদি ভি হয়, সেখানে যদি আমি এম ভরের একটা বস্তুকে নিয়ে আসি, আমাকে কার্য করতে হবে। সেখানে যদি একটা এম ভরের, অর্থাৎ ওই বিন্দুতে একটা এম ভরের বস্তুকে এনে রাখি অসীম দূর থেকে, তাহলে যে কার্যটা করতে হবে সেই কার্যটাকে আমরা বলবো স্থিতিশক্তি। তাহলে একক ভরের বস্তুকে আনলে কার্যটা কত হতো? ভি। কারণ বিভব মানে একক ভরের বস্তু আনতে যত কার্য। এবার এম ভরের বস্তু আনতে কার্য কত হবে? ভি ইন্টু এম। এই ভি ইন্টু এমকে আমরা বলি স্থিতিশক্তি। দুটো ভর যখন থাকবে m1 m2, সেই ক্ষেত্রে স্থিতিশক্তির ফর্মুলা হবে -G(m1 m2/r). কোথার থেকে এলো? অ্যাকচুয়ালি ভি ইন্টু, এই যে m1 ভরের জন্য এখানে বিভব কত? m1 ভরের জন্য বিভব যদি আমি ভি বলি, ভি এর সঙ্গে m2 গুণ হবে। ভি মানে তো -Gm1/r। ভি মানে m1 এর জন্য এখানে এই বিন্দুতে বিভব কত? এই বিন্দুতে বিভব -Gm1/r, এই দূরত্বটা আর। আচ্ছা, তাহলে সেই ওই বিন্দুর বিভব ভি মানে -Gm1/r ইন্টু সেই বিন্দুতে যে ভর রাখা হলো m2, সেটাই হবে স্থিতিশক্তি। কার স্থিতিশক্তি? m1 m2 ভরদ্বয় যে সংস্থা গঠন করলো সেই সংস্থার স্থিতিশক্তি। অর্থাৎ অ্যাকচুয়ালি অসীম দূর থেকে কতগুলি ভর এনে একটা সংস্থা গঠন করলে যে কার্য সম্পাদন করতে হয় মোট, সেই কার্যকে আমরা বলি ওই সংস্থাটির স্থিতিশক্তি, মহাকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে দুটো ভরের ক্ষেত্রে সংস্থার স্থিতিশক্তি তোমরা দেখলে Gm1 m2/r, বস্তু দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে r। এবার তিনটি বস্তু বিন্দু যদি হয়, তিন বিন্দু বস্তু সংস্থার স্থিতিশক্তি, তাহলে এখানে m1 একটি ভর, m2 আরেকটি ভর, m3 আরেকটি ভর। m1 m2 এর মধ্যে দূরত্ব r1, m2 m3 এর মধ্যে দূরত্ব r2, m1 m3 এর মধ্যে দূরত্ব r3। তাহলে স্থিতিশক্তি কত হবে? প্রত্যেকটা পেয়ার দিয়ে বলতে হবে -Gm1 m2/r1, তারপরেরটা -Gm2 m3/r2, তারপরেরটা -m1 m3/r3। মোট স্থিতিশক্তি, তাহলে সংস্থার স্থিতিশক্তি আমরা বলবো এটা। এবার যদি বলি আমরা পৃথিবী আর তার উপরিস্থিত কোনো বিন্দু বা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব একটা বস্তু ধরা হলো যার ভর স্মল এম, পৃথিবীর ভর তো ক্যাপিটাল এম আমরা ধরলাম। তাহলে এই পৃথিবী আর ওই বিন্দু বস্তু সংস্থার স্থিতিশক্তি কত? তাহলে -Gmm/r। আর যদি বলা হয় ভূপৃষ্ঠে স্থিতিশক্তি, এম ভরের বস্তুর ভূপৃষ্ঠের স্থিতিশক্তি, তখন Gmm/R। তাহলে ভূপৃষ্ঠের স্থিতিশক্তি, এম ভরের বস্তুর স্থিতিশক্তি, অবশ্যই সংস্থার স্থিতিশক্তি। এবার স্থিতিশক্তি সম্পর্কে আমরা জানলাম। নেক্সট আমরা আসব উপগ্রহের শক্তি। উপগ্রহের শক্তি দেখো, উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরছে। এখানে পৃথিবী, এটা পৃথিবী,
তার চারপাশে উপগ্রহ ঘুরছে। ঘুরছে মানে তার গতিবেগ আছে। গতিবেগ আছে, তার মানে গতিশক্তি আছে। আবার পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যেই উপগ্রহটি ঘোরে, সেই জন্য তার স্থিতিশক্তিও আছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যদি আর হয়, পৃথিবীর ভর যদি এম হয়, উপগ্রহের ভর যদি স্মল এম হয়, স্থিতিশক্তি মাইনাস জি এম এম বাই আর। গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। এটা গতিশক্তি। স্থিতিশক্তি হলো এবার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। ভি মানে কি? উপগ্রহের গতিবেগ। মনে করে দেখো, ভি মানে হচ্ছে জি এম বাই আর, তার রুট ওভার। আর ভি স্কোয়ার আছে জন্য রুট ওভার দিচ্ছি না। তাহলে জি এম এম বাই টু আর হচ্ছে গতিশক্তি, উপগ্রহের গতিশক্তি হয়ে গেল। এই দুটোকে প্লাস করলে হবে উপগ্রহের মোট শক্তি, দুটোকে প্লাস করলে মাইনাস জি এম এম বাই টু আর হবে। ফর্মুলা সূত্রগুলো দেখো, স্থিতিশক্তি গতিশক্তির থেকে বেশি আছে মানের দিক থেকে, মাইনাসটা বাদ দিলে। এবং মোট শক্তির থেকেও স্থিতিশক্তি বেশি আছে। মোট শক্তি মাইনাস জিএমএম বাই টু আর, তার থেকে স্থিতিশক্তি জিএমএম বাই আর, এর থেকে ইউ 2 টাইমস বেশি আছে এর থেকে ইউ। সেই জন্য আমরা বলতে পারি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস 2K। ইউ বেশি, কাইনেটিক এনার্জির দ্বিগুণ আছে কিন্তু মাইনাস। আবার মোট শক্তির দ্বিগুণ আছে ইউ। হলো। নেক্সট, মুক্তিবেগ। মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম গতিবেগে কোনো বস্তুকে ঊর্ধ্বে উৎক্ষেপ করলে সেই বস্তুটি আর ভূপৃষ্ঠে ফিরে আসে না। অর্থাৎ পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে বা কোন যে গ্রহ থেকে ওটাকে ছোড়া হবে তার মহাকর্ষ ক্ষেত্রে আর ফিরে আসবে না। এটা ফিরে আসবে না যে গতিবেগে ছুড়লে, সেই ন্যূনতম যে গতিবেগে ছুড়লে সেই ন্যূনতম গতিবেগকে বলা হয় মুক্তিবেগ। আচ্ছা, এবার মুক্তিবেগ আমরা হিসাব করব কি করে? আমরা মুক্তিবেগে ছুড়লে কি হচ্ছে? বস্তু আর ফিরে আসবে না। এখানে তাহলে আমি ভিই বেগ দিয়ে ছুড়লাম। ভিইটা হচ্ছে মুক্তিবেগ। ছুড়লে কি হবে? অসীম দূরে চলে যাবে। অসীম দূরে গেলে এর মোট শক্তি শূন্য হয়ে যাবে। মহাকর্ষ বল একটি সংরক্ষী বল। এখানে শক্তি সংরক্ষণ নীতি প্রযোজ্য, যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি প্রযোজ্য। তাহলে আমরা ভূপৃষ্ঠের মোট শক্তি আর অসীম দূরের মোট শক্তি সমান যদি করি, ভূপৃষ্ঠের মোট শক্তি বলতে গতিশক্তি দেওয়া হলো, গতিশক্তি আছে, প্লাস বস্তুটির এখানে এম ভরের বস্তুটি আমি যদি ভর যদি এম ধরি, তার স্থিতিশক্তি আছে মাইনাস জিএমএম বাই আর, ক্যাপিটাল আর, স্থিতিশক্তিও আছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি। তাহলে হাফ এম ভি স্কোয়ার এই পাশে লিখছি, ভি স্কোয়ার গতিশক্তি মাইনাস জি এম এম বাই আর, এটা স্থিতিশক্তি। কোথায় মোট শক্তি হলো? এটা ভূপৃষ্ঠে মোট শক্তি এইটুকুই। অসীম দূরে গেলে মোট শক্তি ইজ ইকুয়াল টু 0 শক্তি সংরক্ষণ নীতি থেকে। তাহলে এখান থেকে এম কেটে গিয়ে আমি যদি ওটা ওই পাশে নিয়ে যাই, এম কেটে দিই, ভির ভ্যালু হবে রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর। অর্থাৎ মুক্তিবেগ আমরা দেখতে পাচ্ছি যে বস্তুকে ছোড়া হলো তার ভরের উপর নির্ভর করছে না, তার ভর কেটে যায়। হ্যাঁ, গ্রহের ভরের উপর নির্ভর করবে, যে গ্রহের পৃষ্ঠ থেকে বস্তুকে নিক্ষেপ করা হলো তার উপর নির্ভর করবে। এমনকি বস্তুটার আকার আকৃতি, বস্তুর ঘনত্ব এবং বস্তুকে কত কোণে ছুড়লে, প্রক্ষেপ কোণ বাই কত, অর্থাৎ এইভাবে ছুড়লেও যা মুক্তিবেগ হবে এইভাবে ছুড়লেও মুক্তিবেগ একই হবে, উলম্বভাবে ছুড়লেও মুক্তিবেগ সেমই হবে। ভরের উপরও নির্ভর করবে না। একটা ভারী বস্তুকে উপরে মহাকর্ষ ক্ষেত্র ছাড়িয়ে পাঠাতে হলে যে গতিবেগ লাগে, হালকা বস্তুর ক্ষেত্রে একই গতিবেগ লাগে। সেটাই মুক্তিবেগ, বস্তুর কোনো কিছুর উপর নির্ভর করছে না। আচ্ছা, তাহলে মুক্তিবেগের আমরা পেলাম 2gm বাই আর, তার রুট ওভার। এবার জিএম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জিএম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার আমি বসাতে পারি। জি আর স্কোয়ার বসালে ক্যাপিটাল জিএম এর জায়গা তাহলে 2gr আসবে। এবার স্মল জি জানো 9.8, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ জানো, যদি বসাও এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড আসবে। মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আরেকটা গতিবেগ আমরা পেয়েছিলাম
ভূপৃষ্ঠের নিকটবর্তী কোনো উপগ্রহের বেগ হচ্ছে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। তার থেকে এটা বেশি অবশ্যই থাকবে, কারণ এই গতিবেগে এখান থেকে যদি এই গতিবেগে ছোড়া যায় তাহলে এত গতিবেগ মানে এটা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। কিন্তু আমি যদি মুক্তিবেগে ছুড়ে দিই তাহলে কিন্তু সেটা চারপাশে ঘুরবে না, চলে যাবে বাইরে, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে, প্যারাবোলিক পথে যাবে। আরও বেশি গতিবেগ দিলে হাই প্যারাবোলিক পথে চলে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাবল্য বিভবের সম্পর্ক। দেখো, মনে রেখো, ভি এর পরিবর্তন ডিভি, এক্স হচ্ছে দূরত্ব, ডিএক্স হচ্ছে ক্ষুদ্র দূরত্ব। ডিভি বাই ডিএক্স কথার অর্থ দূরত্বের সঙ্গে বিভবের পরিবর্তনের হার। এটাকে বলা হয় বিভবের নতিমাত্রা। একটা মাইনাস বিভবের নতিমাত্রা সমান সমান হচ্ছে প্রাবল্য হয়। একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক যদি থাকে সেক্ষেত্রে একমাত্রিকের ক্ষেত্রে ডিভি বাই ডিএক্স আমরা লিখব, আর প্রাবল্য ভেক্টর রাশি বলে আমরা ডিভি বাই ডিএক্স এর সঙ্গে মাইনাস ডিভি বাই ডিএক্স এর সাথে আই ক্যাপ লাগিয়ে দিব একমাত্রিক ক্ষেত্রে। দ্বিমাত্রিক ক্ষেত্রে আই আর জে আসবে, ডিভি ডিএক্স মাইনাস ডিভি ডিওয়াই আসবে, জে ডিভি ডিওয়াই। ত্রিমাত্রিক ক্ষেত্রে আমি লিখেছি আই ইজ ইকুয়াল টু মাইনাস আই ডিভি ডিএক্স মাইনাস জে ডিভি ডিওয়াই মাইনাস কে ডিভি ডিজেড। এটা হচ্ছে প্রাবল্য আর বিভবের সম্পর্ক। দেখো, বিভব যদি জানা থাকে, আমাকে যদি প্রাবল্য বের করতে দেয়, আমরা জাস্ট বিভবকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে একমাত্রিক হলে শুধু এক্সের সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে বা শুধু জেড এর সাপেক্ষে, একমাত্রিক হলে একটাই থাকবে ভেরিয়েবল। আর যদি দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হয় তাহলে ডিভি ডিএক্স করতে হবে, ডিভি ডিওয়াই করতে হবে, ডিভি ডিজেড করতে হবে, তারপরে প্রাবল্য আমরা বের করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ভি দেওয়া থাকলে, ধরো ভি একটা দেওয়া আছে 3x² + 2, তাহলে প্রাবল্য কত? তাহলে ডিভি ডিএক্স করে ফেলবো। ডিভি ডিএক্স আগে করে নেব 6x, তাহলে প্রাবল্য ইজ ইকুয়াল টু -6x। প্রাবল্য ইজ ইকুয়াল টু -6x। হ্যাঁ, এবার যদি এক্স এর ভ্যালু দেওয়া থাকে, ভি ইজ ইকুয়াল টু 3x² + 2 যদি হয়, ডিভি ডিএক্স 6x, তাহলে আই ইজ ইকুয়াল টু -6x, কারণ মাইনাস ডিভি ডিএক্সে আই। এবার এক্স এর ভ্যালু মনে করে দেওয়া আছে, এক্স এর ভ্যালু বসালে সেই এক্স অত দূরে প্রাবল্য কত আমরা বের করে ফেলতে পাচ্ছি। এইভাবে বিভব দেওয়া থাকলে আমরা প্রাবল্য বের করব জাস্ট ডেরিভেটিভ করে। আচ্ছা, বুঝতে পারলে? আবার যদি প্রাবল্য দেওয়া থাকে, আই দেওয়া থাকে, তাকে ইন্টিগ্রেশন করে আমরা বিভব বার করব। তখন বিভব পার্থক্য হবে, দুটো বিন্দুর বিভব পার্থক্য, ইন্টিগ্রেশন আই ডট ডিআর। আই দেওয়া আছে, প্রাবল্য যদি দেওয়া থাকে তাহলে ওই প্রাবল্যকে ডেরিভেটিভ করতে হবে, আরে ইন্টিগ্রেশন করতে হবে, তবে পাওয়া যাবে বিভব পার্থক্য কোনো বিন্দুতে প্রাবল্য দেওয়া থাকলে। এলো ভেক্টর রাশি, ডট প্রোডাক্ট মানে আই এর ভ্যালু কোনো কিছু যদি ধরো 2i + 3j এরকম দেওয়া আছে, বা 2xi 3j এরকম দেওয়া আছে প্রাবল্য। এবার তোমাকে হয়তো বলল এই বিন্দু থেকে ওই বিন্দুতে ওই দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ওই দুটো বিন্দু স্থানাঙ্কের জন্য বিভব পার্থক্য কত হবে। আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট স্থানাঙ্ক দেওয়া থাকা মানে হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। যদি একমাত্রিক থাকে তাহলে আই ডিএক্স
আমরা করব ইন্টিগ্রেশন। দ্বিমাত্রিক থাকলে আইএক্স ডিএক্স প্লাস আইওয়াই ডিওয়াই তার ইন্টিগ্রেশন। ত্রিমাত্রিক থাকলে আইএক্স ডিএক্স প্লাস আইওয়াই ডিওয়াই প্লাস আইজেড ডিজেড তার ইন্টিগ্রেশন প্রত্যেকটার। এবার ইন্টিগ্রেশন লিমিটকে হবে কোন দুটি বিন্দু, সেই একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু। ত্রিমাত্রিক হলে এক্স ওয়াই জেড তিনটা স্থানাঙ্ক থাকবে, সেটা তো তিন এক্সের ভ্যালু এত থেকে এত, ওয়াইয়ের ভ্যালু এত থেকে এত পরিবর্তন হবে, জেডের ভ্যালু এত থেকে এত পরিবর্তন হবে, এভাবে বসাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রাবল্য থেকে বিভব পার্থক্য দুটি বিন্দুর বার করতে পারি। যেহেতু থিওরি পড়াচ্ছি, নিউমেরিক্যাল করাচ্ছি না, সেই জন্য এটাতে ডিটেলস আর গেলাম না। ভি দেওয়া থাকলে অবকলন করে আই বের করতে হবে, আর আই দেওয়া থাকলে, প্রাবল্য দেওয়া থাকলে সমাকলন করে বিভব পার্থক্য বের করতে হবে। লাস্ট কেপলারের সূত্র। কেপলারের প্রথম সূত্র আমাদের বলল সূর্যের চারপাশে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তার মানে প্রথম সূত্রে উপবৃত্তাকার কক্ষপথের কথা বলা হলো। কেপলার দ্বিতীয় সূত্রে বলল যে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট একই সময়ে একই ক্ষেত্রফল অতিক্রম করবে। তার মানে দূরে যখন থাকবে উপগ্রহ কম দূরত্ব যাবে, কাছে যখন থাকবে উপগ্রহ তখন বেশি দূরত্ব যাবে একই সময়ে। dA by dt is equal to L by 2m, কৌণিক ভরবেগ by 2 into m. dA by dt is equal to L by 2m. L কৌণিক ভরবেগ ধ্রুবক হয়, m তো ধ্রুবক, তাহলে L by 2m পুরোটাই ধ্রুবক, সেই জন্য dA by dt পুরোটাই ধ্রুবক। তার মানেই দ্বিতীয় সূত্র বলল যে এটা হচ্ছে এরিয়াল ভ্যালোসিটি, হ্যাঁ, এরিয়াল ভ্যালোসিটি কনস্ট্যান্ট হয়। নেক্সট হচ্ছে থার্ড ল কেপলারের। উপগ্রহগুলির যে প্রদক্ষিণকালের বর্গ সূর্য থেকে গ্রহ পর্যন্ত যে গড় দূরত্ব তার ত্রিঘাতের সমানুপাতিক। দেখো এখানে সূর্য কখনো গ্রহ দূরে থাকে, কখনো কাছে থাকে, তাহলে এদের একটা গড় আছে, এটাকে আমরা সেমি এই দূরত্ব, এই একটা দূরত্ব। সূর্য তো একটা ফোকাসে থাকে, ফোকাস থেকে একটা দূরত্ব হয়, এক অপসূর অনুসূর বিন্দু তোমাদের জানা আছে। এই দুটো বিন্দুর দূরত্ব আলাদা আলাদা হয়। এই দুটো দূরত্ব যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাহলে গড় দূরত্ব হলো। সেই গড় দূরত্বের কথা বলা হচ্ছে এখানে। এই গড় দূরত্বের কিউব, কারণ দূরত্ব তো ফিক্সড না, দূরত্ব চেঞ্জ হচ্ছে। সব থেকে মিনিমাম দূরত্ব আর ম্যাক্সিমাম দূরত্বের গড় হচ্ছে আর। এই আর এর কিউব হচ্ছে টি স্কোয়ার, অর্থাৎ প্রদক্ষিণকাল দেখো আর এর উপর নির্ভর করছে, যত আর বেশি হবে, গড় দূরত্ব যত বেশি হবে প্রদক্ষিণকাল তত বাড়বে, যত দূরে থাকবে তত প্রদক্ষিণকাল বেশি হবে। বুধের চাইতে প্রদক্ষিণকাল শুক্রের বেশি, শুক্রের চাইতে পৃথিবীর বেশি, পৃথিবীর চাইতে মঙ্গলের বেশি, এইভাবে বাড়তে থাকবে, যত দূরে যাবে প্রদক্ষিণকাল বাড়তে থাকবে। এটা হচ্ছে কেপলারের থার্ড ল। আমাদের মহাকর্ষ চ্যাপ্টার 1 শর্ট রিভিশন শেষ হলো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ক্লাসে।